সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ব্যাকগ্রাউন্ডে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় 250 বছরের পুরনো একটা মসজিদ, যেটা সাজিদ রাজার মসজিদ হিসাবে পরিচিত। আমাদের সিলেটের একেবারে প্রান্ত সীমান্ত ঘেঁষা এরিয়া জকিগঞ্জের 8 গ্রামে সাজিদ রাজার বাড়িতে এই মসজিদটা অবস্থিত, প্রায় 250 বছরের পুরনো। তো আজকে এটা দেখতে আসলাম। এটা নিয়ে প্রায় 250 বছরের অনেক কাহিনী রয়েছে এই বাড়িকে কেন্দ্র করে। তো আমার সাথে রয়েছেন অনন্য স্কুলের সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব জহিরুল ইসলাম স্যার। তো স্যার, একটু বলেন তো এই বাড়ি সম্পর্কে, প্লাস হচ্ছে এই মসজিদ যাবতীয় বিষয়গুলা কি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সাজিদ রাজার বাড়ি। সো প্রাপ্ত তথ্য মতে এই যে মসজিদ, এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে 1740 সালে। সো আমরা সবাই জানি পূর্ববর্তী ইতিহাসটাই হচ্ছে রাজা বাদশাদের ইতিহাস। তারা তাদের ইচ্ছা মতো দেশ দখল করেছে, দেশ তৈরি করেছে এবং অনেকগুলো দেশ ব্যঙ্গে নতুন নতুন প্রদেশ তৈরি করে তারা তাদের ইচ্ছা মতো শাসন করেছে। তো এই সমস্ত রাজা বাদশাহ যারা আছেন তাদের কিছু কীর্তি আছে যেটা আমরা এখনো স্মরণীয় বরণীয় হিসাবে বিবেচিত হয় এবং আমরা যেটাকে খুবই আনন্দের সহিত দেখি। এর মধ্যে একটা হচ্ছে এই সাজিদ রাজার মসজিদটা। সেটা গুগল বা উইকিপিডিয়ার যে তথ্য, সেই তথ্য অনুসারে 1740 সালে সাজিদ রাজা ওনার যে প্রজা যারা আছে তাদের নামাজের সুবিধার্থে এই মসজিদটা তৈরি করেছিলেন। পাশাপাশি এই বাড়িতে ওনার একটা পুকুর আছে। আমরা জানি যে আগে খাবার পানির খুব কি ছিল, সংকট ছিল সুপেয় পানির, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি আগেকার রাজা বাচ্চারা যারা প্রজা বান্ধব ছিল, যারা মানবতাবাদী ছিল, তারা বিভিন্ন ধরনের কি করতো আর কি, কূপ সোশ্যাল বা অন্যান্য যে জিনিসগুলো, যেমন আমরা এই যে দিনাজপুরে বা অন্যান্য জায়গাতে বিভিন্ন যেমন দেখি এই যে বিভিন্ন যে সাগর যেগুলো আমরা শুনি আর কি, সাগর না, ছোট বড় বড় পুকুরের মতো আর কি, রূপসাগর বা এরকম যে জিনিসগুলা, এরকম একটা পুকুর আছে এখানে। উনি ওনার প্রজাদের জন্য করেছিলেন সুপেয় পানি যাতে তারা পায়। সেই পুকুরটা প্রায় 20-25 বিঘার মতো, যে তত্ত্ব আর কি আমরা পেয়েছি আর কি। পাশাপাশি উনার এখানে এই পিছনে মসজিদটা সাদা, মসজিদের পিছনে একটা টিনের আমরা কি দেখতে পাচ্ছি, এই টিনটাকে বলা হচ্ছে 13 চালা টিন, 13 চালা ঘর। তো এটা উনার বোনের কোন আত্মীয়, মানে কোন আত্মীয় বা রিলেটিভস উনি এটা তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে কলকাতার মিস্ত্রিরা এটা তৈরি করতে মজুরি নিয়েছিল 13,000 টাকা, এবং সেই মজুরি বিনিময়ে তারা 13 চালা একটি ঘর করেছিল। এই ঘরে আমরা যতটুকু জানি সেখানে হাসন রাজা সহ আরো বড় বড় যারা মর্মী কবি বা মর্মী জমিদার যারা ছিলেন, যারা জনবান্ধব ছিলেন, যারা একটু বৈরাগ্যবাদ বা যাদের এইরকম একটু ধ্যান ধারণা ছিল, এরা এখানে আসতেন, তাদের আড্ডা বসতো, তারা এখানে কি করতেন, বিভিন্ন সময় আড্ডা দিতেন। পাশাপাশি আরেকটা নিদর্শন হচ্ছে এখানে একটা কি আছে, আরেকটা পুরাতন কি আছে, বাড়ি বা ঘর আছে। সেই ঘর অনেক পুরাতন, আমরা যেটা একটু আগে দেখছি, পুরাতন বিভিন্ন ইট দিয়ে তৈরি করা। পাশাপাশি এখন উনার বংশধররা আছে যতটুকু আমরা জানি, এরা বিভিন্ন ইউরোপ আমেরিকাতে থাকেন, ওইরকম আর কি। এই বাড়িতে আছেন কিনা? এই বাড়িতে যতটুকু জানা নাই আর কি। এখন এই জায়গাটা হচ্ছে যারা আপনারা এখানে আসতে চান, তো আমি একটু আগে যেটা বলছিলাম যে সাজিদ রাজা উনি একটা মসজিদ তৈরি করে গেছেন, এটা আমরা এখন আসতেছি, দেখতেছি এবং ওনার জন্য প্রশংসা করতেছি বা ওনাকে আমরা স্মরণ করতেছি এই অর্থে। আবার আমরা জানি যে জৈন্তা রাজা ওনার এখানে একটা কি ছিল, একটা জায়গা ছিল, সেই জায়গাতে উনি মানুষ বলি দিতেন। তো এখন আমরা ওনাকে ওইভাবেই কি করি আর কি, ট্রিট করি। তো এটাই রাজা বাচ্চারা ওনারা যারা যেরকম কাজ করেছেন আমরা সেভাবেই ওনাদেরকে বিবেচনা করি, সেভাবেই ওনাদেরকে স্মরণ করি। সেটা যেটা সাজিদ রাজার, আমরা আসলে ওই সময় তো ছিলাম না, 1740 সালে এই মসজিদটা, পাশাপাশি পুকুরটা উইকিপিডিয়া তথ্য অনুসারে 1740 বা এর আশপাশে উনি নিজে এটা করেছেন। 13 চালা ঘরটা উনার বোন বা উনার বোন কাউকে দিয়ে হয়তো করিয়েছেন আর কি। বাদ বাকি জিনিসগুলা উনার তথ্য মধ্যে উনার নিজের করা, যেটা আমরা জানি আর কি। এই যে জিনিসগুলা উনি করেছেন, এই জিনিসগুলা তো উনি চাইলে নাও করতে পারতেন। ওই সময় তো অন্যান্য অনেক রাজা বাচ্চারা আর অনেক ধরনের কাজ করতেন, উনি এগুলো করেছেন, সেজন্যই উনাকে আজকে আমরা স্মরণ করতেছি। বা আমরা জানি না উনার ওই সময় মানে প্রাত্যহিক জীবন কিরকম ছিল, কিন্তু আমরা এই মসজিদের বদৌলতে ওনার জন্য দোয়া করতেছি। পাশাপাশি যদি কেউ আপনারা আসতে চান, তাহলে এটা হচ্ছে, আপনারা যদি সিলেট থেকে আসতে চান তাহলে সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে সোজা জকিগঞ্জ গামী যে বাসগুলো আসে, 8 গ্রাম বললেই তারা 8 গ্রামে নামিয়ে দিবে। 8 গ্রাম থেকে এটা হচ্ছে 8 গ্রাম স্ট্যান্ডে নামিয়ে দিবে তারা, 8 গ্রাম স্টেশনে, বাস স্টেশনে। 8 গ্রাম বাজারটা হচ্ছে সুরমার পাড়ে,
কিন্তু আপনাকে নামিয়ে দিবে সুরমা থেকে একটু 1 কিলোমিটার মেইন রোডের এখানে আর কি। তো এখানে কাউকে জিজ্ঞাসা করলে সাজিদ রেজার বাড়ি, এখানে অটো চলাচল করে, তো এখানে আপনি আসলেই মোটামুটি দেখতে পারবেন এই বাড়িটা রাস্তা থেকে দেখা যায়। তো এখান থেকে আবার আপনি আসলে অনেকগুলো জায়গায় ঘুরতে পারবেন। এর একটু 200-300 মিটার পরে আটগাম বাজার, বাজারের পরে হচ্ছে আপনার সুরমা, সুরমার পরের অংশটা হচ্ছে আবার কানাইঘাট উপজেলার 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। ওইটা পাহাড়ি অঞ্চল, খুবই সুন্দর, এবং ওইখানে ডনা বাজার আছে, এটা সীমান্ত ফাঁড়ি। পাশাপাশি হচ্ছে ডনার আগে খাসিয়াপুঞ্জি আছে, যেটাতে 1-2 বার আমি গিয়েছিলাম। খুবই সুন্দর পরিপাটি এই পাহাড়গুলা, টিলাগুলা, সেগুলো আসলে আপনারা দেখতে পারবেন। আর মোটামুটি জকিগঞ্জ থেকে কেউ আসলে তো আর এটা জানাশোনা আছেই, রতনগঞ্জ হয়েও আসা যায়। আটগাম আসলেই আপনি কাউকে বললেই আপনাকে দেখিয়ে দিবে আর কি। তো আপনাদের প্রতি আশা থাকবে এরকম প্রাচীন স্থাপত্য বা প্রাচীন নিদর্শন যেগুলো, আমি একটু আগে যেটা আমার মনে হয়েছিল, আমরা 9-এ যে ইতিহাসটা পড়েছিলাম, ওই জায়গাতে একটা সংজ্ঞা ছিল এরকম, অতীতের ঐতিহ্যকে ভবিষ্যতে পৌঁছে দেওয়াটাকে ইতিহাস বলে। তো সাজিদ রাজা ওই সময়ের ইতিহাসটা, বা ওনার বোন তেরোচালা টিনের মাধ্যমে, তেরোচালা গড়ের মাধ্যমে ওই সময়ের যে স্থাপত্য শৈলী বা নির্মাণ শৈলী যেটা আমাদের অঞ্চলে ছিল, এটা আমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছেন, যেটা এরকম ঘর এখন আমরা জেনারেলি হয় না। বা আপনারা দেখতে পারতেছেন এই যে টিনের বিভিন্ন ধরনের নকশা, টিন দিয়ে যে চালে নকশা করা আছে, এই যে অতীতের ঐতিহ্যটা আমরা পাচ্ছি। তো আমাদের একটা ইচ্ছা আছে, আমি এবং রেজাল স্যার, আমরা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে যাব। আপনারাও আসেন, আসলে অতীতের জিনিসগুলো আপনারা বর্তমানে দেখতে পারবেন, এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে এই গল্পগুলো শেয়ার করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা বুঝতে পারলাম যে এখানে যদি আপনি আসেন তাহলে একই সাথে সাজিদ রাজার বাড়ি প্লাস হচ্ছে এখানে খাসিয়াপুঞ্জি, আরো ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল রয়েছে, টিলা, এগুলাও দেখার সুযোগ রয়েছে। আর সর্বোপরি হচ্ছে আমাদের বাংলাদেশ যদি পর্যটন খাতে আগাতে চায় তাহলে এই ধরনের বাড়ি বা স্থাপনাগুলোকে যদি গুরুত্ব দিয়ে যাতায়াত ব্যবস্থা উন্নত করে, তাহলে এটা একটা শিল্পতে পরিণত হবে এবং অর্থনৈতিক খাত ডেভেলপ হওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।